বৃষ্টি ভেজা ভোর আর নির্মল সকাল, সবুজে ঘেরা অরণ্যের মাঝে একটি রাত্রি যাপন করলাম। অসংখ্য ধন্যবাদ দেওয়ার মতো কাজ করেছিলেন আমাদের এইবারের ভ্রমণ সঙ্গী হিসাবে আমাদের বন্ধুরা। তাদের অক্লান্ত প্রচেষ্টায় এই ট্যুর প্ল্যানটি হয়েছিল এবং তাদের বদৌলতে এমন একটি সুন্দর পাহাড়ি টিলায় চতুর্দিক সবুজের সমারোহ এবং ওয়েল ফার্নিশড একটি অংশ আমরা ছিলাম। জৈন্তাপুরে নাস্তা করে সকালবেলায় আমরা ছুটে চললাম জাফলংয়ের উদ্দেশ্যে। পথিমধ্যে দেখতে পেলাম ভারতের মেঘালয় রাজ্যের পাহাড়গুলোতে মেঘের যে এক অনিন্দ সুন্দর খেলা, মেঘগুলো কিভাবে পাহাড়গুলোকে আলিঙ্গন করে আছে, সেই সাথে অসংখ্য ঝর্ণা দেখে মনে হচ্ছিল মেঘগুলোই যেন জমে গলে গলে সরাসরি পাহাড়ের গা ঘেঁষে নিচে নেমে আসছে। সেই চরম সুন্দর দৃশ্য দেখতে দেখতে আমরা পৌঁছে গেলাম জাফলং। জাফলং পৌঁছে আমার কাছে এটা ভাষা দিয়ে প্রকাশ করা যাবে না, এত সুন্দর একটি সিনারিও চোখে পড়লো। একটুকু মেঘ কিভাবে পাহাড়কে গ্রাস করতেছিল, অর্থাৎ পাহাড়কে ঢেকে দিচ্ছিল মেঘের চাদরে, সেই দৃশ্যটি আমি ক্যামেরা বন্দি করতে একটু কৃপণতা করলাম না। পাহাড়টিকে মেঘের চাদরে ঢাকতে দেখতে দেখতে পাশে দেখলাম এক চাচা চা বানাচ্ছিলেন বৃষ্টির মধ্যে বড় মাপের ছাতা দিয়ে। আমি এই মুহূর্তে চায়ের লোভ সামলাতে পারলাম না। চায়ের দেশে এরকম একটি বৃষ্টি স্নাত অবস্থায় নিজের দেশে দাঁড়িয়ে অপর দেশের একটি দৃশ্য এবং সেখানে মেঘ এবং পাহাড়ের যে অকৃত্রিম সৌন্দর্যের লীলা, সেটি দেখতে দেখতে এক কাপ চায়ের চুমুক এটি ভাষা দিয়ে প্রকাশ করার মতো অবশ্যই নয়। আমি ডেকে নিলাম আমার কিছু বন্ধুকে এই চায়ের স্বাদ এবং অবস্থাকে দেখার জন্য। চায়ের ধোঁয়া আর মেঘ যেন একাকার। ওই দূরে মেঘালয়ের ডাউকি শহরের উপর দিয়ে গাড়িগুলো চলে যাচ্ছে। সত্যি এক অন্যরকম অনুভূতি। আমরা এবার পথ ধরলাম, ছুটে চললাম মায়াবী ঝর্ণার উদ্দেশ্যে। সেদিন সারাদিন ঝুম বৃষ্টি ছিল, চতুর্দিক মেঘে ঢাকা ছিল। আসলেই প্রকৃতির মাঝে না গেলে, সৃষ্টিকর্তার অপরূপ সৃষ্টিকে নিজ চোখে না দেখলে, তার যে সৌন্দর্যের খেলা এবং সৃষ্টিকর্তার যে বিশাল দয়া তিনি আমাদের প্রতি করেছেন, তা বোঝা বড় দায়। সত্যি আমি জাফলং পাহাড়ের উপর থেকে সিঁড়ি বেয়ে নিচে নেমে আসলাম। এখানে আমাদের কিছু বন্ধু অপেক্ষা করতেছিল আগে থেকে। জাফলংয়ের নিচের এই অবস্থায় আমরা অনেকগুলো ছোট ছোট ঝুপড়ি দোকান বা মার্কেটের মতো রয়েছে, সেগুলো বৃষ্টির কারণে ম্যাক্সিমামই বন্ধ ছিল। এর মধ্যে স্ক্রিনে যতটুকু সম্ভব দেখতে পাচ্ছেন যে পরিবেশটা সত্যিই কত নান্দনিক ছিল। আসলে বৃষ্টির দিনে জাফলংয়ের সৌন্দর্যটা অন্যরকম। আমি বহুবার জাফলং গিয়েছি বিভিন্ন সিজনে বিভিন্ন সময়ে, বাট এত ঝুম বৃষ্টির মধ্যে এটি আমার একমাত্র ভ্রমণ ছিল। নিঃসন্দেহে অন্যান্য সময়ের তুলনায় বৃষ্টির দিনে জাফলংয়ের সৌন্দর্য এটি কল্পনাতীত সুন্দর। আমার প্রিয় বন্ধু সে তার এক্সপ্রেশন দিচ্ছে এত সুন্দর বৃষ্টির মধ্যে। আমরা সবাই যাচ্ছি প্রকৃতির একটি
সুন্দর জায়গা দেখার জন্য সৃষ্টিকর্তার প্রতি অসীম কৃতজ্ঞতা। এত ঝুম বৃষ্টির মধ্যেও সেদিন বজ্রপাতের কোনো লক্ষণ ছিল না, এবং আমরা যদিও সিলেট সুনামগঞ্জ বজ্রপাতের জন্য কুখ্যাত অথবা সুখ্যাত, এর মধ্যে আল্লাহ তাআলার সৃষ্টিকর্তার অসীম কৃপা যে সেদিন কোনো বজ্রপাতের অংশই আমরা দেখতে পাইনি। এর মধ্যে আমরা হাসি ঠাট্টা করতে করতে নৌকা ভাড়া করে উঠে পড়লাম নৌকায়। এখান থেকে একটু সময় যাওয়া লাগে নৌকায়, ওয়াকিং ডিস্টেন্স, যদিও মায়াবী ঝর্ণা, কিন্তু মাঝে ছোট একটি নদী আছে, যেই নদীটি মূলত মেঘালয়ের খাসিয়াপল্লী হয়ে বাংলাদেশে নেমে এসেছে। সাহিত্যময় ভাষা দিয়ে কিভাবে এই সৌন্দর্যকে প্রকাশ করবে আমি জানি না, কিন্তু আমি এই মুহূর্তে বাকরুদ্ধ হয়ে গিয়েছিলাম এবং ভাষা খুঁজে পাচ্ছিলাম না। উপরে কালো মেঘ, তার নিচে পাহাড়, এরপর নদী। মেঘ, পাহাড় এবং নদীকে সংযুক্ত করেছে সৃষ্টিকর্তার আরেকটি অপরূপ সৌন্দর্য ঝর্ণা। সত্যি সত্যি সচক্ষে এরকম বৃষ্টিময় দিনে জাফলংয়ে না গেলে জাফলংয়ের এই সৌন্দর্য কেউ উপভোগ করতে পারবে না। অন্যান্য সিজনগুলোতে হয়তো বা জাফলং 0 পয়েন্টে স্বচ্ছ পানিতে গোসল করার একটি আনন্দ থাকে, কিন্তু বৃষ্টির দিনের মেঘ, পাহাড়, ঝর্ণা আর নদী মিলেমিশে যে একাকার, এই যে সৌন্দর্য, এটা একমাত্র বৃষ্টির দিনই সম্ভব। একমাত্র বৃষ্টির এমন ঘন কালো মেঘের মধ্যেই এই সৌন্দর্যকে উপভোগ করা সম্ভব। আমাদের মাঝেই নৌকার বৈঠা নেই, এটাকে মেবি আঞ্চলিক ভাষায় এবং পশ্চিমের ভাষায় লগি বলা হয়। লগি দিয়ে খুঁচিয়ে খুঁচিয়ে আমাদেরকে নদী পার করার চেষ্টা করলেন অসংখ্য ভ্রমণ পিপাসু মানুষজন। সকলেই ছুটে চলছে মায়াবী ঝর্ণার উদ্দেশ্যে। আমার কাছে মনে হলো জাফলং 0 পয়েন্টটি সেদিন একদম জনশূন্য ছিল, পর্যটক শূন্য ছিল, কিন্তু মায়াবী ঝর্ণার দিকে সকলেই ছুটে চলেছে। আমরাও ছুটে চলেছি এই বৃষ্টির মধ্যে মায়াবী ঝর্ণার উদ্দেশ্যে। এত সুন্দর পরিবেশে নিজেকে হারিয়ে ফেললাম কৈশোরের সেই সকল বৃষ্টি ভেজা দিনগুলোতে ফুটবল খেলা সহ বিভিন্ন সময়ে বৃষ্টির মধ্যে দৌড়ঝাঁপের সময়গুলোকে। আমিও কিছুটা আনন্দিত হয়ে দিশেহারা হয়ে দৌড়াদৌড়ি করলাম সবার সাথে। আমাদের বামে ছিল বাংলাদেশের অন্তর্ভুক্ত খাসিয়াপল্লী এবং ডান দিকে হচ্ছে ভারতের মেঘালয় রাজ্যের খাসিয়াপল্লী, এবং এই মেঘালয় রাজ্যের খাসিয়াপল্লীর কূল ঘেঁষেই মূলত মায়াবী ঝর্ণা। আমরা কিছুক্ষণ হাঁটার পরেই ঝর্ণার কলতান শুনতে পেলাম এবং পৌঁছে গেলাম আমাদের কাঙ্ক্ষিত লক্ষ্যে, অর্থাৎ মায়াবী ঝর্ণা। আমরা যখন গিয়েছিলাম তখনও পরিপূর্ণ বর্ষা মৌসুম শুরু হয়নি, বিধায় পানির পরিমাণ তুলনামূলক কম ছিল। জুন জুলাই মাস মূলত মায়াবী ঝর্ণার পূর্ণ রূপ বা সৌন্দর্যের জন্য সর্বোত্তম সময়। আমরা গিয়েছিলাম মে মাসে, তখন সবেমাত্র বর্ষা মৌসুম শুরু হয়েছে।
জুন জুলাই আসলে এখানে ঝর্ণাতে পানির পরিমাণ বেশি থাকে এবং এই ঝর্ণাটির উৎপত্তি মূলত হচ্ছে মেঘালয় রাজ্যের খাসিয়াপল্লী থেকে এবং উপরে পাহাড়ি যে অংশটি রয়েছে এটি মেঘালয়। আমি আস্তে আস্তে উপরে উঠতে শুরু করলাম। ইতিমধ্যে আমি অনেকটা পথ উপরে উঠে আসছি। সামনে পেলাম আমাদের এক বন্ধুকে, সে তার এক্সপ্রেশন দিচ্ছে এভাবে। ঝর্ণার পানিতে এবার আমি সহ আমার বন্ধুরা বৃষ্টিতে ভেজার পরও আরও বেশি ভিজিয়ে নিলাম, শরীর এবং মনকে শীতল করে নিলাম। সেই সাথে বাল্যকাল, কৈশোর এবং যৌবনের প্রথম অবস্থায় যেই প্রাণবন্ত হৃদয়ের উচ্ছ্বাস ছিল, সেই উচ্ছ্বাসের দিনগুলোতে ফিরে গেলাম এবং নিজেরা খুব আনন্দ করলাম, যেটা আসলে আমি ভাষা দিয়ে এক্সপ্রেশন দিতে পারছি না। চমৎকার সময় কাটলো আমাদের বেশ কিছুক্ষণ এই ঝর্ণার মধ্যে। এরপরে আমরা আস্তে আস্তে নিচে নেমে আসলাম। ঝর্ণাতে ভিজে একদম শরীরকে শীতল করার পর নিচে নেমে যখন এরকম এক কাপ চা পাওয়া যায়, তখন গুড়ি গুড়ি বৃষ্টির যে পানি সেটাকে আর গায়ে লাগে না। আমি মাথা মুছতে মুছতে এক কাপ চা নিলাম এবং চা পান করতে করতে বাইরে এসে গুড়ি গুড়ি বৃষ্টির মধ্যে বসে চা পান করলাম। এটা আসলে অন্যরকম একটি অনুভূতি ছিল। তখনও হালকা গুড়ি গুড়ি বৃষ্টি পড়তেছিল। আমরা সেই বৃষ্টির মধ্যে সকলে চা পান করলাম এবং আমিও সেখানে এক কাপ চা পান করে বেশ কিছুক্ষণ সময় সেখানে গল্প করে আড্ডা দিয়ে ছুটে চললাম আবার আমাদের গন্তব্যে বাড়ির পথে। দেখা হবে বন্ধুরা অন্য একদিন বাংলাদেশের অপার প্রাকৃতিক লীলাভূমিতে অথবা হারিয়ে যাওয়া কোনো ইতিহাস প্রত্নতাত্ত্বিক স্থানে। আজকে এ পর্যন্তই। সকলকে ধন্যবাদ।